এখানে কারো অস্ত্র নিয়ে আসে না, আমাদের যতজন আসছে কেউ কোনো অস্ত্র নিয়ে আসে না। এখানে আমি তো কিছু বলি নাই, দেখেন আয়শা এই সকল সমন্বয়ক সহ ওটার ভিতরে অবস্থান করছি। সচিবালয়ের সামনে আনসারদের সাথে মানে আনসারদের উপরে আর কি শেখ হাসিনা ভর করেছিল। ডক্টর ইউনূসকে সরিয়ে দিয়ে তারপরে শেখ হাসিনা আবারও ক্ষমতায় বসবে। আওয়ামী লীগ পালায় না, আওয়ামী লীগ এখন বিভিন্ন জায়গায় মজুদ হয়ে আছে। কখনো হিন্দুদের উপরে ভর করছে, কখনো দৌলতদিয়া ঘাটে ভর করছে, আজকে আনসারদের উপরে ভর করেছিল। ভর করে তারা ক্ষমতায় আসবার আবার এই দিবার স্বপ্ন দেখছে। কিন্তু সেনাবাহিনী দিছে পোলা পাঞ্জানে খেপছিল, সব কিন্তু কেলাইয়া লেটাই ফেলতো। এই লাভটা কি হইলো? মান সম্মান গেল, ইজ্জত গেল। সারা বাংলাদেশের মানুষের কাছে আপনারা এখন ঘৃণার পাত্র হলেন। সেনাবাহিনী ধরে নিয়ে এরকম দেখেন না নমুনা, এই যে দেখেন এই অবস্থা হইলো। সাহস কত আপনারা সেনাবাহিনীর। দর্শক, ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আনসারদের মধ্যে কিছু লোক ছাত্রদের উপর গুলি চালিয়েছে এবং একটা মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে এসব হামলার দিক নির্দেশনা দেওয়া হয়েছিল। আসলে কারা এবং কাদের নির্দেশে এই কাজগুলো করেছে সেই গোপন তথ্যগুলো কিন্তু এক আনসার বাহিনীর মাধ্যমে আমরা জানতে পেরেছি। দর্শক, সেই সব তথ্যগুলো জানলে আপনি অবাক হয়ে যাবেন। চলুন আর দেরি না করে মূল ভিডিওটি দেখে আসি। রেকর্ড থাকলে ভাই দেখেন ভাই, আমাদের কেউ ভাই আন্দোলনে যারা থাকে, যারা আন্দোলনে গেছে প্রত্যেকে গুলির জন্য তুই তো বলছিলি ওখানে ছিলি না, তোর ছবি আসতেছে, দাঁড়া ওরে ছেড়ে দিব, কিন্তু তোরে যে কি করবো দাঁড়া। এই যে একদম আনসার উঠুন ভাই, এখানে আমি তো কিছু বলি নাই, দেখেন আয়শা এই সকল সমন্বয়ক সহ ওটার ভিতরে অবস্থান করছি। পুলিশ প্রধান, সেনা প্রধান ওরা পরামর্শ করতেছে। আমাদের লাস্ট আপডেট হচ্ছে এখন সেনা প্রধান এবং পুলিশ প্রধান আসছে। আয়শা এই সকল সমন্বয়ক সহ ওটার ভিতরে অবস্থান করছি। পুলিশ প্রধান, সেনা প্রধান ওরা পরামর্শ করতেছে। আচ্ছা, এই যে অলোক বিশ্বাস নামে একজন এই গ্রুপটা লিড দিচ্ছে, এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা, এইটা থেকে সকল ষড়যন্ত্র হচ্ছে। আচ্ছা, নাম্বার দাঁড়াও। এই অলোক বিশ্বাস কে? এখানে আমাকে গ্রুপে কে অলোক বিশ্বাস কে? অলোক বিশ্বাস কে? বলতে পারেন, এখানে দেখেন আমরা গ্রুপে কতজন সদস্য আছে দেখেন। আচ্ছা, দাঁড়াও। এই ছাত্রদের বলে কি করতে? 888 মেম্বার, এই 800 জন মানুষ এই 800 জন মেম্বারই এই আন্দোলনটা নিয়ন্ত্রণ করতেছে এবং এইখান থেকেই ষড়যন্ত্রগুলো হচ্ছে। ব্যাকে যাও। আমরাও আন্দোলন ছিলাম ভাই, তোরা গুলি চালাইছিস, তারপরে সেই কোনো ছাত্র ছিলাম তো ভাই। ছাত্রদের বিরুদ্ধে কেন আসলো? কেউ মাঠ ছাত্রকে কি বিরুদ্ধে? আচ্ছা, নিচে যাও। এগুলো ভাই হচ্ছে, এগুলো সবাই ফরওয়ার্ড করছে। আমি দেখি আমরা এখান থেকে কিছু রিয়েক্ট করে নিতাম। দেখি নিচে যাও। আচ্ছা, এই যে ভয়েস দিছে এটা, এই হ্যাঁ, গ্রুপে ছিল, এত কিছু হয়েছে গ্রুপে, তুমি জানো, তারপরও কেন গ্রুপে আসছো? না ভাই, দেশের ক্ষতি চাও? না ভাই, বাংলাদেশের ক্ষতি, বন্যায় আরো ক্ষতি হোক, তাহলে কি চাও? ওই যে ছাত্ররা ভালো হচ্ছে, এটা চাচ্ছে না। নেট অফ ভাই, ওর নেট। না মামা, আমি ঠিক নাই মামা। তুই আসিস নাকি মামা আন্দোলনে? আমার এই ক্যাম্পের ফোন দিছে আমার ওখান থেকে। জি বসবে। এতদিন শেখ হাসিনার যে চোর বাটপাররা বাংলাদেশকে চুরি করে রিজার্ভ সব শূন্য করে দিয়েছে, তারা আবারও নতুন করে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে। তো আওয়ামী লীগ, শেখ হাসিনা বলেছিল না আওয়ামী লীগ কখনো পালায় না, আসলে আওয়ামী লীগ পালায় না। আওয়ামী লীগ এখন বিভিন্ন জায়গায় মজুদ হয়ে আছে। কখনো হিন্দুদের উপরে ভর করছে, কখনো দৌলতদিয়া ঘাটে ভর করছে, আজকে আনসারদের উপরে ভর করেছিল। ভর করে তারা ক্ষমতায় আসবার আবার এই দিবার স্বপ্ন দেখছে। এই স্বপ্নটা অবশ্যই আওয়ামী লীগ দেখে না। আনসারের যারা আজকে এই জায়গায় এসেছিলেন তারা সহ যাদের উপরে ভবিষ্যতে আওয়ামী লীগ ভর করার চেষ্টা করবে, তাদের ব্যাপারে খুব পরিষ্কার একটা মেসেজ দিয়ে যায়। এটা মানে কোনো বিশ্লেষণ বা কোনো কিছু না, একদম প্র্যাকটিক্যালি যা ঘটছে সেইটা নিয়েই আপনাদেরকে শুধু কিছু মানে নমুনা দিয়ে যায় সামনে। দেখেন, এই গেল 15 বছরে শেখ হাসিনা শুধু নিজে বিপদে পড়ে নাই। শেখ হাসিনা পুরো বাংলাদেশে তার মানে আসলেই তার পক্ষে রাজনীতি করুক, তাকে পছন্দ করুক আর নাই করুক, তার দলের সাথে সম্পৃক্ত তো ছিল। অন্তত ধরেন 1 কোটি মানুষ তার দলের সাথে সম্পৃক্ত ছিল। এর মধ্যে ধরেন কয়েক লক্ষ নেতাকর্মী সরাসরি তার হয়ে কাজ করেছে। এই প্রতিটা নেতাকর্মীকে আপনি বিপদে ফেলেছেন। দেখেন, এই যে মানিক জীবন যায়
এই জীবন যৌবন সব শেষ করার পরে এই বয়সে এসেও তার কত উত্তেজনা দেখেন, চ্যানেলাইতে গিয়ে কি করলো, বিভিন্ন জায়গায় সে সবসময় এত উত্তেজিত থাকে। নিয়ে যায়নি কিন্তু শেখ হাসিনার সাথে করে। ইভেন দেখেন পলকের মতো শেখ হাসিনার কোলে কোলে চড়তো যিনি, মা মা বলে ডাকতো, সেই মায়ের বিরুদ্ধে এখন রিমান্ডে যায় আপনার বক্তব্য দিচ্ছে যে তার মাকে সে বলেছিল ক্ষমতা থেকে স্টেপ ডাউন করার জন্য, সেই স্টেপ ডাউন করে নাই, উল্টো তাকে গণভবনে এই ওবায়দুল কাদের মারতে এসেছিল, এটা সে তার রিমান্ডের জবানবন্দিতে বলেছে। এখন এই যে উনি যে 161 দিচ্ছে বা মানে যেইভাবেই দেখ, ইচ্ছায় দেখ অনিচ্ছায় দেখ, দিচ্ছে তো। এখন এটা যে দিচ্ছে, এই মানুষগুলি কিন্তু এতদিন ধরে তার খুব মানে কোলের মধ্যে বসা ছিল, মানে মা বলতে অজ্ঞান। শেখ হাসিনাকে তো পলক মা বলে, একদম মায়ের মতো অজ্ঞান একদম, মানে ওরা তো আবার আপা বলে মাও বলে, দুইটাই বলে, তো মায়ের মতো দেখতো, আপা বলে ডাকতো। তো এই মা আপাকে এত শ্রদ্ধার জায়গায় রেখে আছে কিন্তু সরে গিয়েছে। কেন সরে গিয়েছে জানেন? কারণ পলক দেখেছে যে আমার আম্মা আমাদেরকে কোনো নোটিশ টোটিস না দিয়ে নিজে ভাইয়া গেল, আমাদেরকে একটু ভাগার সুযোগ দিল না। অতএব এই প্রায় 1-1.5 কোটি যে আওয়ামী লীগের লোকজন, এগুলোকে কিন্তু শেখ হাসিনা বিপদে ফেলে গিয়েছে। আপনারা আজকে যারা আছেন, শেখ হাসিনার গত এই পর্যন্ত আমার চোখে পড়েছে 2টা ফোন রেকর্ড। সে বাংলাদেশে বিভিন্ন তার নেতা কর্মীদের সাথে একটা কথা বলছে, কাছে বরগুনাতে এক আওয়ামী লীগের নেতার সাথে। ওই নেতা তো মনে করেন ফোন, শেখ হাসিনার ফোন পায় ওর কাপড় টাপড় খুইলা না পারে, উত্তেজনায় শেষ। এই এত উত্তেজিত সেই নেতা, সে ওই লেভেলের না, শেখ হাসিনার ফোন রিসিভ করার মতো না, কিন্তু তাকে ফোন করেছে। এটাতেই তার মনে করেন স্বপ্নদোষ হয়ে যাওয়ার অবস্থা। তো কেন শেখ হাসিনা তাকে ফোন করছে? কারণ শেখ হাসিনার এখন ওই জায়গাতেই ভর করতে হবে। উপর লেভেল তো সব মনে করেন আটক, এখনো ক্যান্টনমেন্টে জেলখানায় নানানভাবে নানান দিকে দেশ থেকে বের হয়েছে কিছু। এখন তো এই মিড লেভেলে এসেই তো তাকে কথা বলতে হবে, জেলা সভাপতি, উপজেলা সভাপতি, এই লেভেলের আওয়ামী লীগ নেতাদের সাথে তার কথা বলতে হবে। কিন্তু ওই ব্যক্তির যে উত্তেজনা আমি দেখলাম, এই ধরনের উত্তেজনা কিন্তু অনেকের ভেতরে হইতে পারে। সো উত্তেজনা করে, জামা কাপড় নষ্ট না করে, একটা জিনিস শুধু মাথায় দিয়ে রাখি, শেখ হাসিনা আপনাদেরকে উস্কানি দিয়ে আপনার জীবন নিরাপত্তাহীন করে তুলছে। শেখ হাসিনা সে নিজেও জানে সে যে ক্ষমতায় আসতে পারবে না। কেন জানেন? মানে আমার এই কথাটা সত্য কি মিথ্যা সেটা আপনি একটু নিজে চিন্তা করেন। ধরেন শেখ হাসিনা এই প্রশাসনটা কিন্তু 15 বছর ধরে সাজিয়েছে। আজকে প্রশাসনে তো অনেক রদবদল হয়েছে, 5 তারিখে কি এর চাইতে বেটার ছিল না? এরকম প্রশাসন শেখ হাসিনাকে দেশে রাখতে পারে। কেউ কি গণভবনে তখন হামলা করেছিল? করে নাই তো। চাইলেই তো গোলাগুলি করতে পারতো। সেনাবাহিনী যদি বন্দুক নিয়ে দাঁড়ায় থাকতো, কামান নিয়ে দাঁড়ায় থাকতো, কেউ যাইতে পারতো নাকি গণভবনে? সে থাকতে পারতো, কিন্তু থাকতে পারে নাই। দ্যাট মিনস আপনাকে বুঝতে হবে যে এইখানে একটা বিশাল একটা শক্তি কাজ করেছে। আমি মানে আল্লাহর উপরে অবশ্যই শুকরিয়া, আল্লাহ সবকিছু পরিকল্পনা করে থাকেন। তো বিশাল একটা শক্তির মাধ্যমে কিন্তু শেখ হাসিনার পতনটা হয়েছে। এত সহজে মনে করার কোনো কারণ নাই। ডক্টর মোহাম্মদ ইউনূসকে ছাত্ররা মারামারি করে তারপরে গণভবন দখল করে ফেললো, আর ডক্টর মোহাম্মদ ইউনূস বসে পড়লো। এত সরলীকরণ করলে কিন্তু ভুল করবেন। দেশ এখনো কোন দিকে যায়, কি হয়, সেটা নিয়ে অনেক কিছু দেখার আছে আমাদের। যেটা আমি ব্যক্তিগতভাবে যে স্বপ্ন দেখি, যে ভারতের বিরুদ্ধে একটা সরকার থাকবে যারা ভারতকে কড়া জবাব দেবে, সেটাই দিচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। আমি হ্যাপি, আমার কোনো সমস্যা নেই। যারা উপদেষ্টা আছে তাদের নিয়ে আমার কোনো সমস্যা নেই, আমি চাই এরা দেশ চালাক। তো ধরেন এই সরকারটাকে যে 5 তারিখে তারা সরাইতে পারেনি, এখন আজকে এসে আরেক মাসের 5 তারিখ হইতে যাচ্ছে, তখন আনসারদেরকে দিয়ে সচিবালয়ে অঘটন ঘটায় সরকার পতন করে ফেলবে। এই স্বপ্ন কিন্তু দেখা কাপড় চোপড় নষ্ট করেন না। তো আমি এই কথাটা বলার জন্যই আজকে আপনাদেরকে এই ভিডিওটা শর্ট তৈরি করা, যে এই পর্যন্ত যত মানুষকে শেখ হাসিনা নতুন নতুন করে এইভাবে এই করার চেষ্টা করছে, আপনার দেশের পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে, তারপর আপনাদেরকে বোঝাচ্ছে যে হ্যাঁ এরকম করবা এরকম করবা, এরপরে তোমার পেছন পেছন দেখবা সেনাবাহিনীর কামান টামান সব চলে আসে, এসে দেখবে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যুদ্ধ করা শুরু করে দিয়েছে, আবার আমাকে দেশে নিয়ে গেছে। এই স্বপ্ন যাদেরকে দেখাচ্ছে তাদের জন্য এই কথাগুলো বললাম, যে শেখ হাসিনা না অবস্থা দেখেন না, ভারতেও কি হয় সেটাও দেখেন। আপনাকে আবারও বলি, বাংলাদেশের আজকের যে পরিস্থিতি, এটা খুব সহজভাবে এই জায়গায় চলে আসে নাই। হেফাজতের 5 মের রাতে 10 লক্ষ 15 লক্ষ মানুষ ঢাকায় ঢুকে নাই। শেখ হাসিনা কি করেছে? হোয়াই নট 4 তারিখ রাতে সেটা করলো, হোয়াই নট 5 তারিখ দিনে সেটা করলো? করে নাই কেন? কিসের জন্য করে নাই? কিছু একটা আছে, ব্যাপার কিছু একটা আছে। সেগুলো নিয়ে বিস্তারিত আলাপে যাইতে চাই না। আলাপ একটাই, সেটা হচ্ছে আপনার উপরে যেন আওয়ামী লীগ আর ভর করতে না পারে। এই ব্যাপারে খুব সাবধানে থাকতে হবে। আপনি ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হবেন, আনসারে চাকরি করেন, তারপরে হিন্দু যারা এর আগে ভর করতে দিয়েছিলেন আওয়ামী লীগকে, আপনাকে এলাকায় ফিরে যেতে হবে। দর্শক, আপনারা দেখলেন কিছু আওয়ামী লীগপন্থী আনসার বাহিনী তারা একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে দেশের মধ্যে একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি করার পায়তারা করছিল। আসলে কিছু আওয়ামী লীগপন্থী লোক আছে যারা মনে করছে যে শেখ হাসিনা আবার দেশে ফিরে আসবে এবং তারা আবার দেশের ক্ষমতায় বসবে। দর্শক, একটা কথা আছে, দেশ স্বাধীন করার চেয়ে দেশ রক্ষা করা অনেক কঠিন। আমাদের বর্তমান পরিস্থিতি এমনটা দাঁড়িয়েছে, প্রত্যেকটি জায়গায় দাঙ্গা হাঙ্গামা এবং গুজবের ছড়াছড়ি। এসব পরিস্থিতি থেকে দেশকে রক্ষা করার জন্য আমাদের এক হয়ে
এসব দুর্বৃত্তদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং এইসব উদ্ভট আন্দোলনকারীদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। তাহলে আমাদের সোনার বাংলাদেশ গড়ে তোলা সম্ভব এবং আমাদের এই উপদেষ্টাদের বিভিন্ন আন্দোলনের মাধ্যমে তাদেরকে চাপি ফেলে যে দাবি আদায়ের প্রয়াস চলছে তা থেকে আমাদের বের হয়ে আসতে হবে।